ম্যাম, আমি এই ইঞ্জিনটাকে ঠিক করতে পারি। এই বাচ্চাটা কি বকবক করছে? এখন এই ইঞ্জিন ঠিক করবে? তোমার কি একটুও ধারণা আছে তুমি কি বলছো? এখন আমি আমার আসল ক্ষমতা দেখাবো আর এই ইঞ্জিনকে ঠিক করে দেব। সাল 2023-এর আগস্ট মাস ছিল। বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটিতে সেই সকালটা কিছু আলাদা ছিল। সাধারণ দিনগুলোতে যেখানে টেকনোলজি কোম্পানিগুলোর বাইরে কফির সুবাস, গাড়ির লাইন আর কর্মচারীদের হাসির শব্দ গুঞ্জন করত, সেই দিন সেখানে এক অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল। রাস্তার ঠিক মাঝখানে কাঁচ আর স্টিল দিয়ে তৈরি এক ভব্য ইমারত দাঁড়িয়েছিল, যার নাম ছিল আর্যাবর্ত রোবোটিক্স লিমিটেড। এটাই সেই কোম্পানি ছিল যেটা ভারতকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের দুনিয়ায় নতুন পরিচয় দিয়েছিল। দুনিয়ার অনেক দেশে এর মেশিনগুলো কাজ করছিল। কিন্তু আজ সেই ইমারতের ভিতরে যেন কিছু মরে গিয়েছিল। গত 10 দিন ধরে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে দামি প্রজেক্ট পুরোপুরি বন্ধ পড়েছিল। 20 কোটি টাকার খরচে তৈরি হাইড্রোলিঙ্ক H900 নামের বিশাল অটোমেশন মেশিন, যেটা পুরো প্রজেক্টের রিড ছিল, হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। এই মেশিন বন্ধ হওয়ার সাথে সাথে পুরো উৎপাদন প্রক্রিয়া থেমে গিয়েছিল। প্রতিদিন প্রায় 1 কোটি টাকার ক্ষতি হচ্ছিল। 10 দিনে 20 কোটির বেশি ক্ষতি, আর তার চেয়েও বড় ক্ষতি কোম্পানির সুনামের ছিল। আজ পর্যন্ত আর্যাবর্ত রোবোটিক্সে এমন কখনো হয়নি। দেশ আর বিদেশ থেকে বড় বড় ইঞ্জিনিয়ার ডেকে আনা হয়েছিল। জার্মানি, জাপান আর দক্ষিণ কোরিয়া থেকে আসা টিমগুলো মেশিনের প্রতিটি অংশ পরীক্ষা করেছিল। সেন্সর বদলে দেওয়া হয়েছিল, ওয়্যারিং আবার করা হয়েছিল, সফটওয়্যার আবার ইনস্টল করা হয়েছিল, কিন্তু মেশিন নড়েওনি। লাউ শতাকতার কার্মকর্মা নত জ্বলছিল, যেন মেশিন চুপচাপ কিছু বলতে চাইছিল, কিন্তু কেউ তার ভাষা বুঝতে পারছিল না। ইমারতের সবচেয়ে উপরে কাচের দেয়ালে ঘেরা মিটিং রুমে বেদান্ত মালহোত্রা দাঁড়িয়েছিলেন। লম্বা কদ, সাদা সাধারণ শার্ট, টাই ছাড়া চোখের নিচে ঘুমের অভাবের গভীর চিহ্ন। বেদান্ত টেকনোলজির দুনিয়ার বড় নাম ছিলেন। শূন্য থেকে এই কোম্পানি গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু আজ তার চোখে আত্মবিশ্বাস ছিল না, চিন্তা আর ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি রাগে টেবিলে হাত মেরে বললেন যে 10 দিন হয়ে গেল আর এখনও পর্যন্ত মেশিন চালু হয়নি। আমরা কি বাচ্চাদের মতো কোম্পানি চালাচ্ছি? ঘরে দাঁড়ানো ইঞ্জিনিয়াররা মাথা নিচু করে চুপ করেছিলেন। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার কাঁপালা বললেন যে স্যার, আমরা প্রতিটি সিস্টেম চেক করে ফেলেছি। সেন্সর, কন্ট্রোল ইউনিট, হাইড্রোলিক সিস্টেম, সফটওয়্যার সব কিছু ঠিক দেখাচ্ছে। আরেকজন ইঞ্জিনিয়ার জানালেন যে জার্মানির স্পেশাল টিমও 3 দিন ধরে লেগে আছে, কিন্তু আসল সমস্যা ধরা পড়ছে না। বেদান্ত গভীর শ্বাস নিলেন। রাগ এখন চিন্তায় বদলে গিয়েছিল। তিনি কঠিন স্বরে বললেন যে আজ পুরো সিস্টেম আবার শুরু থেকে চেক করা হবে, আর সন্ধ্যার মধ্যে রিপোর্ট চাই। মিটিং শেষ হল। বেদান্ত ব্যান্ততায় লিফটের দিকে এগোলেন আর নিচে এলেন। যেই তিনি গেটের কাছে পৌঁছালেন, তার নজর ফুটপাতে বসা একটা ছেলের উপর পড়ল। বয়স প্রায় 15 বছর, ছেঁড়া জামা কাপড়, হাঁটু পর্যন্ত জমা ধুলো, এক হাতে জুতো পালিশ করার ব্রাশ আর অন্যদিকে পালিশের বোতল। সে জুতো পালিশ করছিল, কিন্তু তার চোখ জুতোর উপর ছিল না। সে সামনে দাঁড়ানো আর্যাবর্ত রোবোটিক্সের উঁচু ইমারতকে ক্রমাগত দেখছিল, যেন সেই কাচের ভিতরে তার কোনো স্বপ্ন বন্দী হয়ে আছে। সেই ছেলের নাম ছিল আরব। বেদান্ত তাকে শুধু এক নজর দেখলেন আর তারপর এগিয়ে গেলেন। তাকে কি করে জানবেন যে এই ছেলেই কয়েক ঘন্টা পরে তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে উঠবে? আরব প্রতিদিন এখানে আসত। সকালে জুতো পালিশ করত, দুপুরে চায়ের দোকানে সাহায্য করত, আর সন্ধ্যায় আবার এই জায়গায় বসে পড়ত। কিন্তু সে বাকি বাচ্চাদের মতো ছিল না। তার চোখ সবসময় কোম্পানির মেশিন সেকশনের দিকে আটকে থাকত। আজও ভিতরে ইঞ্জিনিয়ারদের দৌড়ঝাঁপ চলছিল। অ্যালার্মের শব্দ গুঞ্জন করছিল। লাল সতর্কতার আলো এখনও জ্বলছিল। আরব ধীরে ধীরে নিজের সাথে বলল যে 10 দিন ধরে মেশিন বন্ধ আছে, কিন্তু এরা সবাই ভুল জায়গায় দেখছে। আসল সমস্যা তো ব্যাকআপ ইউনিটে। তার আওয়াজ এত নিচু ছিল যে কেউ শুনতে পারত না, কিন্তু তার মাথা খুব দ্রুত চলছিল। তাকে জানা ছিল যে কেউ তার কথা শুনবে না, কারণ দুনিয়া জুতো পালিশ করা বাচ্চাদের কথা শোনে না। কাউকে জানা ছিল না যে এই বাচ্চা দিনে রাস্তায় বসে আর রাতে মেশিনের সাথে কথা বলে। কাউকে জানা ছিল না যে তার জীবন কত নীরবে লড়াই করছে। আরব ইমারত যে দেখতে দেখতে মনে মনে বলল যে কাশ তাকে শুধু 5 মিনিট দেওয়া হয়, শুধু 5 মিনিট সেই মেশিনকে ঠিক করতে পারে।
কিন্তু ভাগ্য সবাইকে সরাসরি সুযোগ দেয় না। প্রায়শই সে আগে পরীক্ষা নেয়, আর আরবের পরীক্ষা এখন শুরু হতে চলেছে। আরবের কাছে সেই ইমারত শুধু কাঁচ আর স্টিলের কাঠামো ছিল না, সেটা তার কাছে এক প্রশ্ন ছিল, এক চ্যালেঞ্জ ছিল, আর কোথাও না কোথাও এক স্বপ্ন। দিনভর রাস্তার পাশে বসে জুতো পালিশ করতে করতে তার মন সেখানেই আটকে থাকত। ব্রাশ তার হাতে চলত, কিন্তু মন মেশিনের ভিতরে ঘুরত। লোকেরা আসত, জুতো চকচকে করাতো আর চলে যেত। কেউ তার মুখের দিকে ঠিকমতো তাকাতো না। সবার কাছে সে শুধু এক গরিব বাচ্চা ছিল, যার দিনের শেষে কিছু কয়েন মিললেই যথেষ্ট ছিল। সন্ধ্যা নামতে শুরু করলে, যখন অফিসের আলোগুলো জ্বলে উঠত আর কর্মচারীরা নিজেদের ঘরের দিকে ফিরতে শুরু করত, তখন আরাভও তার ছোট্ট সামান গুছিয়ে নিত। তার পা দ্রুত হতো না, কিন্তু মনে এক অস্থিরতা থাকত। তাকে তাড়া ছিল, কারণ রাত তার আসল স্কুল হতো। সেই স্কুল যেখানে বই ছিল না, ব্ল্যাকবোর্ড ছিল না, কিন্তু মেশিন ছিল, জংধারা টুলস ছিল, তেলের গন্ধ ছিল, আর এক বুড়ো লোক ছিল, যে তার জীবনের সবচেয়ে বড় গুরু ছিল। সেই বুড়ো লোক আরবের নানা ছিলেন। শহরের এক পুরনো মহল্লায় সরু গলির মাঝে তাদের ছোট্ট গ্যারেজ ছিল। টিনের ছাদ, দেয়ালে জমা গ্রিস, কোণে পড়ে থাকা ভাঙা ফ্যান, পুরনো জেনারেটর আর আধখোলা স্কুটার। বাইরে থেকে দেখলে যে কেউ বলে দিত যে এই জায়গা কবারে ভরা, কিন্তু আরবের কাছে এই জায়গা কোনো মন্দিরের চেয়ে কম ছিল না। এখানেই সে মেশিনের ভাষা শিখেছিল। নানা একসময় এই আর্যাবর্ত রোবোটিক্সেই সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি সেই দিনগুলোর সাক্ষী ছিলেন যখন বেদান্ত মালহোত্রা একটা ছোট্ট ঘরে বসে কোম্পানির স্বপ্ন দেখতেন। কিন্তু সময় বদলালো, সম্পর্ক বদলালো, আর নানা এই দুনিয়া থেকে বাইরে হয়ে গেলেন। এখন তার পরিচয় শুধু এক বুড়ো মেকানিকের ছিল, যার চোখে অভিজ্ঞতা ছিল আর হাতে এখনও মেশিনের ধরা ছিল। রাতে গ্যারেজের দরজা আধা বন্ধ থাকত, বাইরের শব্দগুলো ধীরে পড়ে যেত, আর ভিতরে শুধু টুলসের ঝনঝনানি শোনা যেত। নানা কোনো পুরনো মোটর খুলতেন, আর আরাফ মনোযোগ দিয়ে দেখত। নানা বোঝাতেন যে এই স্ক্রু শুধু লোহার টুকরো নয়, এটা পুরো মেশিনকে বেঁধে রাখে। যদি এটাকে ভুল জায়গায় ঘোরানো হয়, তাহলে পুরো ব্যবস্থা নষ্ট হয়ে যেতে পারে। আরাফ চুপচাপ শুনত, আর প্রতিটি কথা নিজের ভিতরে গ্রহণ করে নিত। নানা প্রায়শই বলতেন যে মেশিনকে শুধু চোখ দিয়ে দেখো না, তাকে অনুভব করো, তার আওয়াজ শোনো, তার কম্পনকে বোঝো। প্রতিটি মেশিন কথা বলে, শুধু শোনার লোক চাই। আরাব মুচকি হাসত। তাকে এসব অদ্ভুত লাগত না, কারণ সে সত্যিই মেশিনের আওয়াজ শুনতে পারত। সে এটা জানত না যে এটা সাধারণ বোঝাপড়া নয়, বরং এক অসাধারণ ক্ষমতা। ঘরের ভিতরে অবস্থা ভালো ছিল না। আরবের মা নন্দিনী প্রায়শই অসুস্থ থাকতেন। শরীর দুর্বল হয়ে গিয়েছিল, ওষুধগুলো দামি ছিল, আর টাকা সবসময় কম পড়ে যেত। অনেকবার আরব তার মাকে আধা ওষুধ খেতে দেখেছিল, যাতে পরের ডোজের জন্য কিছু বেঁচে যায়। মা যখনই তাকে দেখতেন মুচকি হাসতেন আর বলতেন যে আমি ঠিক আছি, কিন্তু আরব জানত যে সেটা মিথ্যে। রাতে যখন সে ক্লান্ত হয়ে মেঝেতে শুয়ে পড়ত, তখনও তার মাথা মেশিনের মাঝে ঘুরত। তাকে আর্যাবর্তের সেই বিশাল মেশিন মনে পড়ত, যেটা 10 দিন ধরে নিঃশব্দে দাঁড়িয়েছিল। তাকে লাগত যেন সেই মেশিন ব্যথায় আছে আর সাহায্যের জন্য ডাকছে। সে ভাবত যে যদি তাকে শুধু একটু সময়ের জন্য তার কাছে যেতে দেওয়া হয়, তাহলে সে তার কষ্ট বুঝতে পারে। পরের সকালে যখন সে আবার কোম্পানির গেটের কাছে পৌঁছালো, তখন মাহল আগের চেয়ে আরও উত্তেজনাপূর্ণ ছিল। ইঞ্জিনিয়ারদের মুখ ভারী ছিল, গার্ডরা কঠোর ছিল, সবাই তাড়াহুড়োই ছিল। আরাফ তার স্টুল বসালো আর জুতো বালিশ করতে শুরু করল। কিন্তু আজ তার মন অন্য কোথাও ছিল। তার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল। নানা রাতে বলেছিলেন যে বেটা, দুনিয়া গরিবের প্রতিভাকে ততক্ষণ পর্যন্ত চিনতে পারে না যতক্ষণ না সে দুনিয়াকে ধাক্কা দেয়। সেই কথা আরবির হৃদয়ে গুঞ্জন করছিল। তাকে টাকা দরকার ছিল, কিন্তু তার চেয়েও বেশি তাকে সুযোগ দরকার ছিল। সে জানত যে যদি সে মেশিন ঠিক করে দেয়, তাহলে হয়তো তার জীবন বদলে যাবে। সে সাহস করে গার্ডকে বলল যে শুধু 5 মিনিট মেশিন দেখতে দিন। গার্ড ধমক দিল আর ধাক্কা দিয়ে তাকে পিছনে সরিয়ে দিল। কিছু লোক হাসতে শুরু করল। কেউ বলল যে এই বাচ্চা পাগল, কেউ বলল যে এ তো ল্যাপটপ চালাতেও জানে না হয়তো। আরফ কিছু বলল না, সে চুপচাপ উঠে এক কোণে বসে পড়ল। তার হাঁটুতে ধুলো ছিল, জামাকাপড় আরও নোংরা হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এখনও সেই চমক ছিল। সে ভিতরে ভিতরে ঠিক করে ফেলেছিল যে সে হার মানবে না, কারণ তার কাছে এটা শুধু একটা মেশিন ছিল না, এটা তার মায়ের ঔষধ ছিল, এটা তার নানার সম্মান ছিল, আর হয়তো তার নিজের পরিচয়ও। তাকে জানা ছিল না যে এই জেদ,
এই নিঃশব্দ বিশ্বাস তাকে সেই দরজার ভিতরে নিয়ে যাবে যেখান থেকে তার জীবন চিরকালের জন্য বদলে যেতে চলেছে। সেই দিন দুপুরের পরের সময় ছিল। সূর্য উপরে ছিল, কিন্তু আর্যাবর্ত রোবোটিক্সের ভিতরে অন্ধকার আর ভারী ভাব ছড়িয়েছিল। মেশিন সেকশনে বারবার অ্যালার্ম বাজছিল, আর প্রতিবার সেই আওয়াজ লোকেদের হৃদস্পন্দন আরও দ্রুত করে দিচ্ছিল। ইঞ্জিনিয়ারদের মুখ ক্লান্ত ছিল, চোখে ঘুম নয় বরং ভয় ছিল। সেই ভয় যে যদি আজও কিছু না হয় তাহলে কাল কি হবে সেটা কেউ জানত না। আরফ বাইরে ফুটপাতে বসে সব দেখছিল। এখন সে জুতো পালিশ কম করছিল আর কোম্পানির দিকে বেশি তাকাচ্ছিল। তাকে এমন লাগছিল যেন মেশিন তাকে ডাকছে। প্রতিবার যখন লাল আলো জ্বলত তার ভিতরে কিছু চুপড়ে যেত। সে নিজের সাথে বলতো যে এই মেশিন খারাপ নয়, তাকে ইচ্ছাকৃতভাবে থামানো হয়েছে, এটা কোনো দুর্ঘটনা নয়। কিন্তু তার এই বোঝাপড়া, তার এই আওয়াজ বাইরের দুনিয়া পর্যন্ত পৌঁছাচ্ছিল না। হঠাৎ মেশিন সেকশন থেকে জোরে সাইরেনের আওয়াজ এলো। স্ক্রিনে সিস্টেম ক্রিটিক্যাল এরার লেখা জ্বলে উঠল। কিছু ইঞ্জিনিয়ার ঘাবড়ে বাইরের দিকে দৌড়ে গেল। গার্ডরা সতর্ক হয়ে গেল। মাহল আরও উত্তেজনাপূর্ণ হয়ে গেল। আরভও ভয় পেয়ে গেল, কিন্তু তার নজর মেশিনের কন্ট্রোল রুমে আটকে গেল। তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল যে লোকেরা আবার সেই কাজ করছে যা গত 10 দিন ধরে করছে। সেন্সর, স্ক্রিন, কোড। কিন্তু কেউ সেই জায়গায় দেখছে না যেখানে আসল গোলমাল লুকিয়েছিল। সে ধীরে ধীরে উঠল আর গেটের কাছে চলে গেল। সে সাহস করে আবার ভিতরে উঁকি দেওয়ার চেষ্টা করল। তখনই এক গার্ড তাকে দেখে ফেলল আর রাগে চিৎকার করল, কিরে, বারবার এখানে কেন আসিস? সে আরফকে জোরে ধাক্কা দিল। আরফ ভারসাম্য হারিয়ে ফেলল আর রাস্তায় পড়ে গেল। তার হাত থেকে ব্রাশ আর বোতল দূরে গিয়ে পড়ল। কিছু লোক থেমে দেখতে লাগল। কেউ হাসতে হাসতে বলল যে এই বাচ্চা সত্যিই পাগল। কেউ বলল যে এত বড় কোম্পানিতে এ কী করবে। আরব উঠল, জামাকাপড় থেকে ধুলো ঝাড়ল আর চুপচাপ আবার তার কোণে বসে গেল। তার চোখ থেকে জল বেরিয়ে এলো, কিন্তু সে তাড়াতাড়ি মুছে ফেলল। তাকে কাঁদতে ছিল না, তাকে শুধু একটা সুযোগ দরকার ছিল। সে জানত যে যদি সে ভিতরে যায় আর সঠিক জায়গা দেখিয়ে দেয় তাহলে সব বদলে যেতে পারে। কিন্তু সে এটাও জানত যে তার চেহারা, তার জামাকাপড় আর তার পেশা তার সবচেয়ে বড় শত্রু। সন্ধ্যা নামতে শুরু করেছিল। বেদান্ত মালহোত্রা ক্লান্ত পায়ে বাইরে এলেন। মাথা ভারী ছিল, চোখ জ্বলছিল। 10 দিনের ঘুম একসাথে নেমে এসেছিল। যেই তিনি গেটের কাছে পৌঁছালেন তার নজর আবার সেই ছেলের উপর পড়ল। সেই ছেলে যে সকাল থেকে সেখানে বসেছিল। এখন সে চুপচাপ মাটিতে বসেছিল। তার কাছে কোনো গ্রাহক ছিল না। ব্রাশ একপাশে পড়েছিল, কিন্তু তার নজর এখনও কোম্পানির ভিতরে ছিল। বেদান্ত কিছুক্ষণ থামলেন। তাকে জানা ছিল না কেন, কিন্তু সেই ছেলের চোখে তাকে কিছু আলাদা দেখা গেল। কোনো লোভ নয়, কোনো চালাকি নয়, শুধু এক অস্থির সত্য। তিনি গার্ডকে জিজ্ঞেস করলেন যে এই ছেলে এখানে বারবার কেন আসে। গার্ড বিরক্ত হয়ে বলল যে স্যার, এ বলে যে মেশিন ঠিক করে দেবে, মেশিনের দিকে তাকিয়ে থাকে। আমি একে অনেকবার তাড়িয়েছি। বেদান্ত আরবের দিকে তাকালেন। আরব নজর নামিয়ে গেল। কয়েক সেকেন্ডের নীরবতার পর বেদান্ত জিজ্ঞেস করলেন যে তুমি মেশিনকে এত মনোযোগ দিয়ে কেন দেখো? আরবের আওয়াজ খুব নিচু ছিল, কিন্তু শব্দগুলো স্পষ্ট ছিল। স্যার, আমার মেশিন পছন্দ। বেদান্ত হালকা হাসির সাথে বললেন যে মেশিন আর তুমি জুতো পালিশ করো, এগুলো কোটি টাকার মেশিন। আরবের ভিতরে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বড় বিশ্বাস ছিল। সে সাহস করে বলল যে স্যার, যদি আমাকে শুধু একবার মেশিনের কাছে যেতে দেওয়া হয় তাহলে আমি বলতে পারি যে সমস্যা কি। কাছে দাঁড়ানো কিছু ইঞ্জিনিয়ার হেসে উঠল। কেউ বলল যে স্যার, সময় নষ্ট করবেন না, 10 দিনে আমরা বুঝতে পারিনি, আর এই বাচ্চা বলবে। কিন্তু আরাফ চুপ করে রইল। সে শুধু বেদান্তের চোখে তাকালো, যেন সে তার সাথে নয়, তার অন্তরাত্মার সাথে কথা বলছে। বেদান্তের ভিতরে কিছু নড়ে উঠল। তাকে হঠাৎ নিজের শৈশব মনে পড়ে গেল। সেই সময় যখন লোকেরা তাকেও এভাবে দেখত, এক সাধারণ ছেলে, বড় স্বপ্ন আর কোনো বিশ্বাস নেই। তিনি গভীর শ্বাস নিলেন আর কঠিন আওয়াজে বললেন যে ঠিক আছে, একে ভিতরে নিয়ে আয়। পুরো স্টাফে যেন বিদ্যুৎ খেলে গেল। স্যার, এটা ঠিক নয়, এ বাচ্চা, মেশিন বিপজ্জনক। কিন্তু বেদান্ত স্পষ্ট শব্দে বললেন যে আমি বলেছি, একে ভিতরে নিয়ে আয়। আরাফ প্রথমবার সেই গেটের ভিতরে গেল, যেটাকে সে মাসের পর মাস বাইরে থেকে দেখে আসছিল। প্রতিটি পায়ের সাথে তার হৃদয় দ্রুত ধড়ফড় করছিল। লোকেরা ফিসফিস করছিল, কেউ তাকে মজা ভাবছিল, কেউ বিপদ। কিন্তু আরবের নজর শুধু এক জায়গায় ছিল, সেই বিশাল মেশিনের উপর, সেই হাইড্রোলিঙ্ক H900, যেটা এখন তার সামনে নিঃশব্দে দাঁড়িয়েছিল। বেদান্ত ইনচার্জকে জিজ্ঞেস করলেন যে মেশিন কেন বন্ধ। ইনচার্জ সেই পুরনো উত্তর দিল যে স্যার, টেকনিক্যাল খারাপই, আমরা সব কিছু চেক করেছি।
বেদান্ত আরফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন যে তোমাকে জানা আছে এই মেশিন কেন বন্ধ। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। আরফ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল যে স্যার, যদি আমি মেশিনকে কাছ থেকে দেখি তাহলে হয়তো বলতে পারি। লোকেরা আবার হাসল, কিন্তু এবার বেদান্ত হাসলেন না। তিনি সবাইকে চুপ করালেন। আরফ ধীরে ধীরে মেশিনের চারপাশে ঘুরতে লাগল। সে তাকে ছুঁয়ে দেখছিল, তার আওয়াজ শুনছিল, তার কম্পন অনুভব করছিল, যেন সে কোনো জীবন্ত জিনিসের সাথে কথা বলছে। হঠাৎ আরফ থেমে গেল আর বলল যে স্যার, এই মেশিন নিজে থেকে থামেনি, একে কেউ থামিয়েছে। পুরো হলে স্তব্ধতা নেমে এলো। এক ইঞ্জিনিয়ার হাসতে হাসতে বলল যে এটা বাকবাস, মেশিন খারাপ। আরফ শান্ত আওয়াজে বলল যে না স্যার, এর মেইন প্রেশার ভালভকে আধা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটা দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃতভাবে ধরা হয়েছে। ইঞ্জিনিয়াররা চমকে উঠল। কেউ বলল যে এটা অসম্ভব, সেই ভালভ পর্যন্ত পৌঁছাতে মেশিন খুলতে হয়। আরফ মেশিনের এক কোণের দিকে ইঙ্গিত করল আর বলল যে যদি এই প্যানেলের তৃতীয় স্ক্রু ঢিলে করে দেওয়া হয় তাহলে পুরো মেশিন না খুলে পরীক্ষা করা যায়। স্ক্রু সত্যিই ঢিলে ছিল। সেই মুহূর্তে ঘরের হাওয়া বদলে গেল। এখন এটা শুধু একটা খারাপ মেশিন ছিল না, এটা একটা ষড়যন্ত্র ছিল, আর সেই ষড়যন্ত্রকে প্রথম চিনতে পারা এক জুতো পালিশ করা বাচ্চা ছিল। ঘরে হঠাৎ এমন নীরবতা নেমে এসেছিল যেন কেউ হাওয়াকেও থামিয়ে দিয়েছে। মেশিন সেকশন, যেটা কিছুক্ষণ আগে পর্যন্ত শব্দ আর তর্কে ভরা ছিল, এখন পুরোপুরি শান্ত ছিল। সবার নজর কখনো সেই ঢিলে স্ক্রুর উপর যেত, কখনো আরবের মুখের উপর। কারো কাছে বলার জন্য শব্দ ছিল না। 10 দিন ধরে যে ইঞ্জিনিয়ারদের বোঝাপড়া এখানে এসে থেমে গিয়েছিল। সেখানে এক 15 বছরের বাচ্চা কোনো আনুষ্ঠানিক পড়াশোনা ছাড়াই ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে ফেলেছিল। বেদান্ত মালহোত্রা গভীর শ্বাস নিলেন। তার ভিতরে এতক্ষণ যে ভয় ছিল সেটা এক অদ্ভুত স্পষ্টতায় বদলে যাচ্ছিল। তিনি শান্ত কিন্তু দৃঢ় আওয়াজে জিজ্ঞেস করলেন যে যদি এই ভাল্ব ইচ্ছাকৃতভাবে ঘোরানো হয়ে থাকে তাহলে কি মেশিন আবার চালু হতে পারে? ঘরে কিছু ইঞ্জিনিয়ার অস্থির হয়ে উঠল। কেউ বলল যে স্যার, এই মেশিন খুব সংবেদনশীল, একটু ভুলে বিস্ফোরণও হতে পারে। কেউ বলল যে বাচ্চা, একে দায়িত্ব দেবেন না। কিন্তু বেদান্তের নজর আরবের ওপর আটকে ছিল। সেই মুখে না ভয় ছিল না ঘাবড়ে যাওয়া, শুধু এক অদ্ভুত বিশ্বাস ছিল, যেন তাকে ঠিক ঠিক জানা আছে যে পরে কি করতে হবে। বেদান্ত তাকে সরাসরি জিজ্ঞেস করলেন যে যদি আমি বলি যে মেশিন ঠিক করো তাহলে কি তুমি করতে পারবে? আরব প্রথমবার হালকা মুচকি হাসির সাথে মাথা নাড়ল। সে বলল যে স্যার, চেষ্টা করব। এই শব্দগুলো কোনো দাবির মতো ছিল না, বরং এক সত্যিকারের নিয়তের মতো ছিল। ঘরে দাঁড়ানো লোকেরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। এটা পাগলামি লাগছিল, কিন্তু এখন পিছিয়ে যাওয়ার পথও ছিল না। আরব মেশিনের নিচের অংশের দিকে ইঙ্গিত করল আর টর্চ চাইল। এক ইঞ্জিনিয়ার দ্বিধা করে টর্চ পাড়িয়ে দিল। যেই আলো ভিতরে পড়ল, আরবের মুখ গম্ভীর হয়ে গেল। সে মনোযোগ দিয়ে দেখল, তারপর কোনো তাড়াহুড়ো ছাড়াই বলল যে এই পাইপ তার জায়গা থেকে একটু সরে গিয়েছে, এটাই কারণ যে প্রেশার ভুল জায়গায় যাচ্ছে। ইঞ্জিনিয়াররা ঝুঁকে দেখতে লাগল। কেউ ধী আওয়াজে বলল যে এটা তো সত্যিই ভুল ফিথওয়েসের। আরব হাত ভিতরে ঢোকালো আর খুব সাবধানে পাইপকে তার সঠিক জায়গায় ঘুরিয়ে দিল। এটা কোনো তাড়াহুড়ো ছিল না, তার প্রতিটি মুভমেন্টে অভ্যাস ছিল, যেন সেই কাজ শতবার করেছে। তারপর সে মেশিনের ডান দিকে গেল, যেখানে একটা বড় জাংশন বক্স হালকা কাঁপছিল। সে বক্সে হাত রাখল আর তৎক্ষণাৎ পিছিয়ে গেল। সে বলল যে যদি এখন মেশিন চালু করা হয় তাহলে বিস্ফোরণ হতে পারে। পুরো স্টাফ ঘাবড়ে গেল। বেদান্ত এগিয়ে এসে জিজ্ঞেস করলেন যে কেন? আরও শান্ত আওয়াজে বোঝালো যে এই বক্সের ওয়্যারিং বদলে দেওয়া হয়েছে, পজিটিভ আর নেগেটিভ তার উল্টো করে দেওয়া হয়েছে, এটা কোনো ভুল নয়, ইচ্ছাকৃত কাজ। এক ইঞ্জিনিয়ারের মুখ থেকে বেরিয়ে গেল যে এটা তো কোনো ভিতরের লোকই করতে পারে। আরব বলল যে তাকে শুধু 10 মিনিট চাই, যদি সে ভুল হয় তাহলে সে নিজে এখান থেকে চলে যাবে। বেদান্ত কোনো দ্বিধা ছাড়াই বললেন যে শুরু করো। কিছু ইঞ্জিনিয়ার এখনও অস্বস্তিতে ছিলেন, কিন্তু কারো সাহস ছিল না বিরোধ করার। টুলস দেওয়া হলো, স্ক্রুড্রাইভার, প্লায়ার্স আর ইনসুলেটেড টুলস। আরব কোনো সময় নষ্ট না করে কাজ শুরু করল। সে তারগুলো চিনছিল, যেন সেগুলো তার পুরনো বন্ধু। সে ভুলজোড়া তারগুলো আলাদা করল আর তারপর সেগুলোকে সঠিক ক্রমে জুড়ে দিল। স্ক্রিনে ডেটা বদলাতে লাগল, প্রেশার লেভেল স্থির হতে লাগল। ঘরে দাঁড়ানো লোকেরা শ্বাস রোধ করে সব দেখছিল। কারো বিশ্বাস হচ্ছিল না যে এসব এক বাচ্চার হাতে হচ্ছে। 10 মিনিট পূর্ণ হল। আরব মেশিনের সামনে এসে দাঁড়িয়ে গেল। সে বলল যে এখন এটাকে চালু করা যেতে পারে। কিছু লোক ভয় পেয়ে গেল, কেউ বলল যে এখনও করবেন না। কিন্তু বেদান্ত কারো কথা শুনলেন না। তিনি আরবের দিকে তাকিয়ে বললেন যে তুমিই অন করো। আরব ধীরে ধীরে মেন বোতামের কাছে গেল। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, যেন মেশিনের সাথে কিছু বলছে। তারপর বোতাম টিপল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড,
5 সেকেন্ড, প্রতিটি সেকেন্ড ভারী লাগছিল। হঠাৎ মেশিনের ভিতরে হইচই হলো। লাল আলো বন্ধ হয়ে গেল, আর তার জায়গায় সবুজ আলো জ্বলে উঠল। পুরো মেশিন জেগে উঠল, যেন 10 দিনের ঘুমের পর কেউ তাকে ডেকেছে। ঘরে শোর উঠল। কেউ বলল যে এটা হয়ে গেল, কেউ তালি বাজালো, কেউ অবিশ্বাসে মাথা নাড়ছিল। কিন্তু বেদান্ত চুপ দাঁড়িয়েছিলেন। তার চোখ ভিজে গিয়েছিল, আর নজর আরবের ওপর আটকে ছিল। তিনি ধীর আওয়াজে বললেন যে তুমি করে দেখিয়েছ। আরব মাথা নিচু করে বলল যে স্যার, আমি কিছু করিনি। মেশিন নিজেই বলছিল যে তার কি কষ্ট। সেই মুহূর্তে বেদান্ত বুঝতে পারলেন যে এই বাচ্চা শুধু একটা প্রতিভা নয়, বরং একটা গল্প, একটা এমন গল্প যার সত্য এখনও সামনে আসার বাকি ছিল। তার মনে এক প্রশ্ন জোর ধরতে লাগল, এই বাচ্চা আসলে কে? মেশিন চালু হওয়ার সাথে সাথে পুরো হল যেন শ্বাস নিতে লাগল। 10 দিন ধরে যে উত্তেজনা হাওয়ায় জমেছিল সেটা এক ঝাটকায় ভেঙে গেল। ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকাচ্ছিল, কেউ হাসছিল, কেউ বিশ্বাস করতে পারছিল না। কিছু লোক তালি বাজাচ্ছিল, কিছু মোবাইল বের করে ভিডিও করতে লাগল। কিন্তু এই সব শোরের মাঝে বেদান্ত মালহোত্রা পুরোপুরি শান্ত দাঁড়িয়েছিলেন। তার নজর কোনো মেশিনে নয়, সেই দুর্বল বাচ্চার ওপর আটকে ছিল, যে এইমাত্র তার কোম্পানি নয় বরং তার বিশ্বাস জাগিয়ে দিয়েছিল। আরাফ একটু ঘাবড়ে গিয়েছিল। সে কখনো এত লোকের সামনে কিছু করেনি। তাকে বোঝা যাচ্ছিল না যে সে খুশি হবে না ভয় পাবে। সে শুধু সেখানে দাঁড়িয়েছিল, মাথা একটু নিচু, যেন সে কোনো খুব বড় কাজ করেনি, শুধু তার কর্তব্য পালন করেছে। বেদান্ত ধীরে ধীরে তার কাছে এলেন। তার আওয়াজ এখন কঠিন ছিল না, তাতে এক অদ্ভুত নরমাতা ছিল। তিনি জিজ্ঞেস করলেন যে বেটা, তুমি কে? এই প্রশ্ন সাধারণ ছিল না, তাতে অবাক হওয়াও ছিল, কৌতূহল আর কোথাও না কোথাও আপনত্ব। আরব ধীরে বলল যে স্যার, আমি কেউ বিশেষ নই, আমি জুতো পালিশ করি। আমার মা অসুস্থ থাকেন, তার ওষুধের জন্য আমি কাজ করি। হলে আবার একবার স্তব্ধতা নেমে এলো। ইঞ্জিনিয়ারদের যেন প্রথমবার বোঝা গেল যে যে বাচ্চাকে তারা এতক্ষণ উপেক্ষা করে এসেছে তার পিছনে কত বড় লড়াই লুকিয়ে আছে। বেদান্ত আরও কাছে এসে জিজ্ঞেস করলেন যে তোমার মেশিনের এত বোঝাপড়া কোথা থেকে এলো? আরফ বলল যে রাতে সে তার নানার ছোট্ট ডারেজে কাজ করে, সেখানেই পুরনো মেশিন খুলে সেগুলো জোড়া শেখে। তার এই সংক্ষিপ্ত কথায় কোনো অভিযোগ ছিল না, শুধু সত্য ছিল। বেদান্তের হৃদয়ে কিছু জোরে নড়ে উঠল। তিনি জিজ্ঞেস করলেন যে তোমার বাবা কোথায়? আরফ মাথা নিচু করে নিল আর বলল যে আমাকে জানা নেই, আমি তাকে কখনো দেখিনি। এই উত্তর বেদান্তের কাছে কোনো আঘাতের চেয়ে কম ছিল না। তিনি আরবের মুখ ভালো করে দেখলেন। তার চোখ, তার নাক, তার বলার ধরন সব কিছু তাকে পরিচিত লাগছিল। এক পুরনো স্মৃতি, যেটাকে তিনি বছরের পর বছর দবিয়ে রেখেছিলেন, এখন হঠাৎ সামনে দাঁড়িয়েছিল। বেদান্ত ধীর আওয়াজে জিজ্ঞেস করলেন যে তোমার মায়ের নাম কি? আরব বলল, নন্দিনী, পুরো নাম নন্দিনী শর্মা। এটা শুনতেই বেদান্তের মুখ সাদা পড়ে গেল। তার শ্বাস কিছু মুহূর্তের জন্য আটকে গেল। নন্দিনী শর্মা, সেই নাম যার সাথে তিনি 15 বছর আগে এক ভুল বোঝাবুঝিতে সম্পর্ক ভেঙে ফেলেছিলেন। সেই সময়, সেই ঝগড়া, সেই দূরত্ব সব কিছু একসাথে তার চোখের সামনে ঘুরে গেল। তিনি কাঁপা আওয়াজে জিজ্ঞেস করলেন যে তোমার বয়স কত? আরব বলল, 15 বছর। সেই বয়স, সেই সময়, সেই গল্প। বেদান্ত সেখানেই কুর্সিতে বসে পড়লেন। তার হাত কাঁপছিল। তিনি প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করলেন যে কি, তোমার মা কখনো তোমার বাবার ছবি দেখিয়েছেন? আরফ বলল যে না, মা বলেন যে কিছু ছবি হারিয়ে গেছে আর কিছু তিনি নিজে ছিঁড়ে ফেলেছেন। এখন বেদান্তের কোনো প্রমাণের দরকার ছিল না। তার সামনে দাঁড়ানো বাচ্চা তার নিজের ছেলে ছিল, যাকে ভাগ্যে 15 বছর পর তার সামনে এনে দাঁড় করিয়েছে। সেটাও এমন পরিস্থিতিতে যেখানে তিনি তার ক্ষমতা আগেই দেখে ফেলেছেন। বেদান্তের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি হঠাৎ আরফকে নিজের বুকে জড়িয়ে নিলেন। আরফ ঘাবড়ে গেল। সে কখনো কোনো ধনী লোককে এভাবে কাঁদতে দেখেনি। বেদান্ত ভাঙা আওয়াজে বললেন যে বেটা, মাফ করে দাও, আমাকে জানা ছিল না, আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম। হলে দাঁড়ানো লোকেরা হতবাক হয়ে গেল। ফিসফিস ছড়িয়ে পড়ল, কি এই বাচ্চা মালিকের ছেলে? আরফ পিছিয়ে গেল। তার কাছে এসব খুব বড় ছিল। সে ভয়ে ভয়ে বলল যে স্যার, এমন বলবেন না, আমরা খুব গরিব, আমার মা খুব কষ্টে আছেন।
বেদান্ত তার মুখ দুহাতে ধরলেন আর বললেন যে গরিবই কোনো সম্পর্ক বদলায় না। যদি তুমি আমার ছেলে হও তাহলে তুমি আজ শুধু একটা মেশিন নয়, আমার পুরো জীবন ঠিক করে দিয়েছ। পরের দিন ডিএনএ টেস্ট হলো, সত্য সামনে এলো। আরাফ বেদান্ত মালহোত্রারই ছেলে ছিল। খবর পুরো অফিসে ছড়িয়ে পড়ল। সেই বাচ্চা যে কোম্পানিকে বাঁচিয়েছিল এখন সেই কোম্পানির মালিকের হারানো উত্তরাধিকারী ছিল। বেদান্ত সেই সন্ধ্যায় আরাফকে নিয়ে তার ঘরে পৌঁছালেন। সরু গলি, ছোট্ট ঘর, দরজার কাছে রাখা জুতো পালিশের ডিব্বা। বেদান্তের হৃদয় ভরে এলো। ভিতরে নন্দিনী বসেছিলেন, দুর্বল শরীর কিন্তু চোখে সেই সরলতা। বেদান্ত তাকে দেখলেন আর ভেঙে পড়লেন। তিনি ক্ষমা চাইলেন। নন্দিনীর চোখ ভরে এলো, কিন্তু তাতে অভিযোগ ছিল না, শুধু ক্লান্তি ছিল। তিনি বললেন যে এখন দেরি হয়ে গেছে, কিন্তু হয়তো ভাগ্য এখন সঠিক সময় বেছে নিয়েছে। নন্দিনীর চিকিৎসা শুরু হলো। নানাকে কোম্পানিতে সম্মানের সাথে আবার নিয়ে আসা হলো। আরাবের ভর্তি ভালো স্কুলে হলো। কিন্তু সবচেয়ে বড় কথা এটা যে আরাবের পরিচয় এখন শুধু এক জুতো পালিশ করা বাচ্চার ছিল না, সে এক ছেলে ছিল, এক প্রতিভাধর মন ছিল, এক ভবিষ্যৎ ছিল। আরাব আজও মেশিনের কাছে দাঁড়িয়ে তাদের শোনে। ফর্ক শুধু এতটুকুই যে এখন লোকেরা তার কথা শোনে। বেদান্ত যখনই তাকে কাজ করতে দেখেন তখন মনে মনে বলেন যে কাশ আমি তাকে কখনো হারিয়েই না ফেলতাম। কিন্তু আরাব মুচকি হেসে বলে যে যদি আমি হারিয়ে না যেতাম তাহলে হয়তো আমাকে মেশিনের দুনিয়া পেতাম না, আর হয়তো আমি আপনাকে কখনো ফিরে পেতাম না। কখনো কখনো জীবন আগে আমাদের ভাঙে, তারপর জোড়ে, কিন্তু যখন জোড়ে তখন এত সুন্দরভাবে যে পুরনো সব ব্যথাও কোনো পুরস্কারের মতো লাগতে থাকে। বন্ধুরা, যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলুন, আর এটাও লিখুন যে আপনি এই গল্প ভারতের কোন কোণ থেকে শুনছেন, কারণ হয়তো কোথাও না কোথাও কোনো ফুটপাথে বসা আরেকটা আরাবও তার ভাগ্যের অপেক্ষায় আছে।